সকলকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বর কাছে প্রার্থনা করি তোমরা সকলেই যেন ভালো থাকো। আমি তোমাদের আজকে আধুনিক পর্যায় সূত্র থেকে শুরু করব। এখন পরমাণু অর্থাৎ বর্তমানে পরমাণুর সঠিক গঠন এবং ইলেকট্রন বিন্যাস জানার পর মেনলিপে পর্যায় সারণীর যে ত্রুটিগুলি সে ত্রুটিগুলির কারণ জানা গেছে। মেনলি ভেবেছিলেন যে মৌলের পারমাণবিক গুরুত্ব হচ্ছে মৌলের মূলগত ধর্ম। তাহলে মেনলি কী ভেবেছিলেন না মৌলের পারমাণবিক গুরুত্ব হলো মৌলের মূলগত ধর্ম। তাই তিনি মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে পর্যায় সারণীতে স্থান দিয়েছিলেন। যেহেতু পারমাণবিক গুরুত্বই হচ্ছে মূলগত ধর্ম, তাই পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করেই মৌলগুলোকে পর্যায় সারণীতে স্থান দিয়েছিলেন। কিন্তু আইসোটোপ আবিষ্কারের পর জানা গেল যে একই মৌলের বিভিন্ন পারমাণবিক গুরুত্ব থাকতে পারে, যদিও ওদের রাসায়নিক ধর্ম একই থাকে, কারণ আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম প্রায় একই থাকে। তাহলে এর থেকে কী প্রমাণিত হয় না, এর থেকে প্রমাণিত হয় যে মৌলের মূল ধর্মটা পারমাণবিক গুরুত্বের ওপর নির্ভরশীল নয়। 1813 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মোসলে এক রশ্মি বর্ণালীর উপর নানা পরীক্ষা দ্বারা প্রমাণ করলেন যে পারমাণবিক গুরুত্বের চেয়ে পারমাণবিক সংখ্যায় মৌলকে চিহ্নিত করার ক্ষেত্রে আরও বেশি কার্যকর। তাহলে মোসলে প্রথম বললেন যে পারমাণবিক গুরুত্ব থেকেও পারমাণবিক সংখ্যাই হলো মৌলকে চিহ্নিত করার আরও বেশি কার্যকরী। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা দ্বারাই মৌলের প্রকৃত ধর্ম নির্ণীত হয়। অতএব আমরা কি বলতে পারি না পারমাণবিক সংখ্যাই হলো মৌলের মূলগত ধর্ম। সেই জন্যে তাহলে কোনো মৌল কী হয় না পারমাণবিক সংখ্যা যেহেতু বলছি যে মৌলের মূল ধর্ম, তাহলে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা হলো পর্যায় সারণীতে মৌলটির ক্রমিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার হ্রাস বৃদ্ধির ফলেই নতুন মৌলের সৃষ্টি হয়। একটু বৃদ্ধি হলো অন্য একটা মৌল সৃষ্টি হলো, কমলো অন্য একটা মধ্যে সৃষ্টি হলো। সেই জন্যে বর্তমানে মৌলগুলিকে ওদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের পরিবর্তে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়েছে এবং পর্যায় সূত্রটুকু পরিবর্তন করা হয়েছে। সুতরাং আমরা কি বলতে পারি না পারমাণবিক গুরুত্ব নয়, পারমাণবিক সংখ্যাই হলো মৌলের পর্যায়বৃত্তির সঠিক নির্ধারক। তাহলে কি বলতে পারি আমরা না পারমাণবিক গুরুত্ব নয়, পারমাণবিক সংখ্যায় হলো মৌলগুলি পর্যায়বৃত্তির সঠিক নির্ণায়ক। আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র কি পর্যায় সূত্র? বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের
পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে দেখো মেন্ডেলিভের যে পর্যায় সারণী তার থেকে এটা মেন যে পার্থক্য না, মেন্ডেলিভের ক্ষেত্রে বলেছিলাম পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে, আর আধুনিক যে পর্যায় সূত্র সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। আধুনিক পর্যায় সূত্রের সাহায্যে পর্যায়ক্রমের অসঙ্গতি সংশোধন। মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানোর পর দেখেন যে কতকগুলি মৌলের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে। তবে মেন্ডেলিভ ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলো সাজানোর পর দেখেন যে কতকগুলি মৌলের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে, যেমন আর্গন, পটাশিয়াম। আর্গনের পারমাণবিক গুরুত্ব কত? 39.94, আর পটাশিয়ামের হচ্ছে 39.1। যেমন নিকেল এবং কোবাল্ট, যেমন কোবাল্ট নিকেল, কোবাল্টে হচ্ছে 58.94, নিকেলে হচ্ছে 58.69, এমনি আরও আছে কয়েকটা। তাহলে এই যে অসঙ্গতি, এই অসঙ্গতিটা কিন্তু আধুনিক পর্যায় সারণীতে পর্যায়সূত্রের মাধ্যমে দূর হয়েছে। কারণ কি না, কারণ হচ্ছে আর্গনের পারমাণবিক ভর পটাশিয়ামের পারমাণবিক অপেক্ষা বেশি হলেও আর্গনের পরমাণু ক্রমাঙ্ক পটাশিয়াম অপেক্ষা কম। আর্গনের পরমাণু ক্রমাঙ্ক কত? 18, আর পটাশিয়ামের কত? 19। ঠিক একইভাবে কোবাল্ট এবং নিকেল, কোবাল্টে পারমাণবিক ভর বেশি হলো, কোবাল্টের হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 27, আর নিকেল হচ্ছে 28। এছাড়া আর একটা পরমাণু অসঙ্গতি দূর হয়েছে। মেন্ডেলিভ আইসোটোপগুলোকে এক স্থানে স্থান দিয়েছে। তার কারণ যেহেতু আধুনিক পর্যায়সূত্র অনুযায়ী আইসোটোপগুলোর কি না সবারই পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1। যেমন হাইড্রোজেনের যে 3টে আইসোটোপ আছে, সে 3টে আইসোটোপেরই পরমাণু ক্রমাঙ্ক কিন্তু প্রত্যেকেরই 1। সেই জন্যে ওরা একটা শ্রেণীর মধ্যেই একই জায়গায় স্থান দেওয়া হয়েছে আইসোটোপগুলোকে। দীর্ঘ পর্যায় সারণী, দ্য লং ফর্ম অফ দ্য পিরিয়ডিক টেবিল। আধুনিক যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কটা? পর্যায় সংখ্যা হচ্ছে পর্যায় সংখ্যা কটা? 7টা। শ্রেণী কটা? শ্রেণী 9টা। এই 7টি পর্যায়ে মৌলগুলোকে সাজানো অসুবিধাজনক নয়, কিন্তু 9টি শ্রেণীতে মৌলকে রেখে প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাস উপস্থাপিত করে সারণীটি প্রস্তুত করা খুব অসুবিধাজনক। তাহলে 7টা পর্যায়ে মৌলগুলো রাখার খুব একটা অসুবিধাজনক নয়, কিন্তু এই 9টা শ্রেণীর মধ্যে মৌলগুলির ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে সাজানো কিন্তু অসুবিধাজনক। এই অসুবিধা দূর করার জন্যে বিজ্ঞানী বোর্ড ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলি ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী শ্রেণীবিভাগকে বিস্তৃত আকারে সাজিয়ে একটি পর্যায় সারণী তৈরি করে। এইটিকে দীর্ঘ পর্যায় সারণী বা বোর সারণী বলে। তাহলে কি না, বিজ্ঞানী বোর্ড ইলেকট্রন বিন্যাস উপর ভিত্তি করে মৌলগুলি ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী শ্রেণীগুলিকে বিস্তৃত আকারে সাজিয়ে একটি পর্যায় সারণী রচনা করে। এটিকে
দীর্ঘ পর্যায় সারণী বা বোর সারণী নামে পরিচিত। এই দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা যা ছিল তাই, পর্যায় সংখ্যা যা ছিল তাই 7টা, কিন্তু শ্রেণী 9টার বদলে 8টি আছে। তাহলে দীর্ঘ পর্যায়তে পর্যায় সংখ্যা 7 যা ছিল তাই আছে, শ্রেণী 9টার বদলে 8টি। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণী বর্ণনা। এবার আমরা জানব ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে দীর্ঘ পর্যায় সারণীর পর্যায়গুলির বর্ণনা। ডেসক্রিপশন অফ দ্য পিরিয়ড অফ লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল অ্যাকর্ডিং টু দ্য ইলেকট্রন কনফিগারেশন। প্রথম পর্যায়ে মুখ্য কোয়ান্টাম সংখ্যা হলো n = 1। মুখ্য কোয়ান্টাম সংখ্যাতে উপকক্ষের সংখ্যা হচ্ছে n = মুখ্য সংখ্যা কী বললাম, n = 1। তো এখানে উপকক্ষের সংখ্যা হচ্ছে উপকক্ষ হচ্ছে একটি, সেটা কি আছে 1s। যে কোনো উপকক্ষের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, তাহলে 1s, এবং এখানে যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 1s1 আর 1s2। প্রথম পর্যায়ে যে মৌলগুলো আছে সেখানে মৌল কি না, মৌল আছে হাইড্রোজেন, আর কি আছে হিলিয়াম। এটা হচ্ছে 1s1, এটা হচ্ছে 1s2। এই যে প্রথম পর্যায়, এই প্রথম পর্যায়কে বলা হয় অতি হর্ষ পর্যায়। প্রথম পর্যায়ে শুধুমাত্র কি ব্লকের মৌল থাকে, প্রথম পর্যায়ে শুধুমাত্র এস ব্লকের মৌল থাকে। তাহলে মনে থাকবে যে প্রথম পর্যায়ে শুধুমাত্র এস ব্লকের মৌল থাকে। দ্বিতীয় পর্যায় n = কত, মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n = 2। এখানে উপকক্ষের সংখ্যা কটা, 2টি, 2s এবং 2p। উপকক্ষগুলিতে কক্ষকের সংখ্যা কত, এইটাতে আছে 1টি, এইটাতে আছে কটা, 3টি। তাহলে মোট কটা, 1 + 3 = 4। তাহলে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপকক্ষগুলি মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা প্রত্যেকে 2টি করে, তাহলে 2 × 4 = হচ্ছে 8টি। তাহলে দ্বিতীয় পর্যায়ে মৌলের শক্তি ক্রম অনুসারে প্রথমে কোন কক্ষে ভর্তি হবে, প্রথমে 2s কক্ষে ইলেকট্রন পূর্ণ হবে, তারপর 2p কক্ষে ইলেকট্রন পূর্ণ হবে। তাহলে মনে 2s এবং 2p-তে মোট 8টি ইলেকট্রন থাকতে পারে। এখানে কি থেকে শুরু, লিথিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s1, 1s2টা লিখছি না, থেকে শুরু করে নিয়ন 10, নিয়নে হচ্ছে 1s2, 2s2, 2p6 পর্যন্ত ক্রমান্বয়ে একটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। প্রত্যেকটা একটা করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। অতএব দ্বিতীয় যে পর্যায় সারণী সেটা মোট কটা পরমাণু থাকতে পারবে, দ্বিতীয় যে পর্যায় সেখানে মোট 8টি মৌল থাকতে। দীর্ঘ যে পর্যায় সারণী সেই পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে এই যে 8টি মৌল আছে, এই 8টি মৌলকে বিশিষ্ট মৌল বা আদর্শ মৌল বা স্বাভাবিক মৌল বলে। দ্বিতীয় পর্যায়কে বলা হয় প্রথম হর্ষ পর্যায়। এই পর্যায়ে শুধুমাত্র এস এবং পি ব্লক মৌল থাকে।
তাহলে প্রথম পর্যায়ে আমরা শুধু এস ব্লকের মৌল দেখেছি, দ্বিতীয় পর্যায়ে কি থাকে না এস এবং পি ব্লকের মৌল থাকে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এস ব্লকের মৌলগুলোকে, এস ব্লকের যে মৌল তাতে 1 এবং 2 নম্বর শ্রেণী পর্যন্ত থাকে, এবং পি ব্লকের যে মৌল সেগুলো 13 থেকে 18 নম্বর শ্রেণীতে থাকে, 13 থেকে 18 নম্বর শ্রেণী। তাহলে এস ব্লকের মৌলগুলো কি না 1 এবং 2, আর পি ব্লকের মৌলগুলি 18 নম্বর 13 থেকে 18 শ্রেণীতে অবস্থিত। তাহলে এস ব্লক হচ্ছে 1, 2 এবং পি ব্লক হচ্ছে 13 থেকে 18 শ্রেণীতে অবস্থিত। তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ে দেখো এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n = 3। এখানে যে উপকক্ষ সংখ্যা হচ্ছে 3s, 3p, 3d, 3টি উপকক্ষ সংখ্যা থাকলো। এই কিন্তু 3dটা হচ্ছে তৃতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত নয়। তাহলে এখানেও দেখো কি কি তাহলে ইলেকট্রন থাকবে, 3s এবং 3p তে ইলেকট্রন থাকবে, 3s উপকক্ষে এবং 3p উপকক্ষে ইলেকট্রন থাকবে। তাহলে এখানে 1 + 3 সমান হচ্ছে 4। তাহলে মোট কটা, 4 × 2 সমান মোট হচ্ছে 8টি ইলেকট্রন থাকবে। তাহলে উপকক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই যে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। তার তৃতীয় পর্যায়ে মৌলের যে সংখ্যা সেটা হচ্ছে শক্তির ক্রম অনুসারে 3s, তারপর 3pp ইলেকট্রনের মোট 8টি ইলেকট্রন পূর্ণ হবে। এখানে যে মৌলগুলি আছে সেটা হচ্ছে সোডিয়াম 11, তাহলে সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1 থেকে আর্গন 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 পর্যন্ত মৌলগুলি থাকে। এই যে 8টি মৌল, এই 8টি মৌলকেও এখানে আদর্শ মৌল বলা হয়। তৃতীয় যে পর্যায়, সেই তৃতীয় পর্যায়কে দ্বিতীয় হর্ষ পর্যায় বলা হয়। এইখানেও দেখো এস ব্লকের মৌলগুলো 1, 2 এবং সবসময় মাথায় রাখবে এস ব্লকের মৌলগুলো 1, 2 শ্রেণীতে আছে এবং পি ব্লকের মৌলগুলো 13 থেকে 18 শ্রেণীতে অবস্থিত। চতুর্থ পর্যায় n = 4। এই n = 4 হলে উপকক্ষের সংখ্যা হবে 4টি, 4s, 4p, 4d, 4a। এই যে চতুর্থ যে পর্যায়, এখানে যে উপকক্ষগুলি, চতুর্থ পর্যায়ে উপকক্ষগুলি যে অন্তর্ভুক্ত থাকে সেটা হচ্ছে, চতুর্থ পর্যায়ে যে উপকক্ষগুলি অন্তর্ভুক্ত থাকে সেটা হচ্ছে 3d, 4s, 4p। এর প্রত্যেকটা ইলেকট্রন সংখ্যা দেখো 3s, 3dতে 5 উপকক্ষ সংখ্যা, অরবিটাল সংখ্যা, এইটা একটা, এইটা 3টে, মোট 9টা। তাহলে কটা থাকবে, 9 × 2 18টি থাকবে। 18টি ইলেকট্রন থাকতে পারে চতুর্থ পর্যায়ে। 18টি মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18। চতুর্থ পর্যায়ে যে মৌলের সংখ্যা শক্তির ক্রম অনুসারে, শক্তির যে ক্রম, প্রথমে 4s, তারপর 3d, তারপর 4p উপকক্ষে ইলেকট্রনগুলো পূর্ণ হবে। তাহলে ইলেকট্রনগুলো যখন পূর্ণ হবে, প্রথমে 4s-এ 2টি ইলেকট্রন পূর্ণ হবে, তারপর 3d-তে 10টি ইলেকট্রন পূর্ণ হবে, তারপর 4p-তে 6টা ইলেকট্রন পূর্ণ হবে, মোট 18টি ইলেকট্রন পূর্ণ হবে। এখানে মোট মৌলের সংখ্যা হচ্ছে 18টি। কী থেকে না পটাশিয়াম থেকে আর্গন পর্যন্ত, পটাশিয়াম থেকে আর্গন পর্যন্ত মৌলগুলি থাকে। দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়কে প্রথম দীর্ঘ পর্যায় বলে। তাহলে এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীর চতুর্থ পর্যায়কে প্রথম দীর্ঘ পর্যায় বলে। চতুর্থ পর্যায়ে তাহলে কি কি মৌল অবস্থান করে, এস ব্লকের মৌল অবস্থান করে, পি ব্লকের মৌল অবস্থান করে এবং
ডি মৌলের মৌল অবস্থান করে। তাহলে এস এবং পি মৌলগুলোকে বলা হয় আদর্শ মৌল, এবং ডি যে মৌলগুলি আছে সেই মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। পঞ্চম পর্যায়ে এখানে এন ইজিক্যাল টু কত, মুখ্য যে কোয়ান্টাম সংখ্যা 5, এন ইজিক্যাল টু 5-এ উপকক্ষের সংখ্যা কি 4টি, উপকক্ষ হচ্ছে কটা 4টি, কি কি 5s, 5p, 5d, 5f। যে উপকক্ষে পঞ্চম পর্যায়ে কোন কোন উপকক্ষগুলি পঞ্চম পর্যায়ে অন্তর্ভুক্ত, কোন কোন উপকক্ষগুলি পঞ্চম পর্যায়ে অন্তর্ভুক্ত। এখানে n ইকুয়াল টু 4 মুখ্য কক্ষের 4D উপকক্ষ, আর n ইকুয়াল টু 5-এর 5s এবং 5p উপকক্ষ থাকে। প্রত্যেকটি উপকক্ষের মধ্যে দেখো যে অরবিটাল আছে, 4Dতে কটা অরবিটাল আছে 5টা, 4sে থাকে 1টা, আর 5pতে থাকে 5sে থাকে 1টা, 5pতে থাকে 3টে, তাহলে মোট 9টা। এখানেও এই উপকক্ষগুলি মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি। পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা তাহলে কটা হবে 18টি। পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে 18টি। এখানে থাকে রুবিডিয়াম, এখানে থাকে রুবিডিয়াম থেকে জেনন পর্যন্ত, রুবিডিয়াম থেকে জেনন পর্যন্ত দীর্ঘ পর্যায় সারণীতে পঞ্চম পর্যায়কে বলা হচ্ছে দীর্ঘ পর্যায় বলে। তাহলে পঞ্চম পর্যায়কে দ্বিতীয় দীর্ঘ পর্যায় বলে। পঞ্চম পর্যায়ে তাহলে পরপর ইলেকট্রন বিন্যাস উপর যদি আমরা ভিত্তি করি, তাহলে প্রথমে 5s যাবে, প্রথমে 5s যাবে, তারপর 4d যাবে, তাহলে প্রথমে 5s ইলেকট্রন পূর্ণ হবে, তারপর 4d হবে, তারপর 5p ইলেকট্রন পূর্ণ হবে। এই 5s এবং 5p এই মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়, এবং 4d মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হয়। ষষ্ঠ পর্যায়ে কি n ইকুয়াল টু 6, তাহলে n ইকুয়াল টু 6-এ উপকক্ষের সংখ্যা, n ইকুয়াল টু 6-এ উপকক্ষের সংখ্যা হচ্ছে 4টি, কি কি না 6s, 6p, 6d এবং 6f। এই যে পর্যায়েতে কোন কোন উপকক্ষগুলি থাকে, এই যে পর্যায়, এই পর্যায়ে কোন কোন উপকক্ষগুলি থাকে না এখানে থাকে n ইকুয়াল টু 4 উপকক্ষ, তাহলে 4f থাকে, 5d থাকে, 6s থাকে, 6p থাকে। তাহলে কী কী উপকক্ষ থাকে, 4f থাকে, 5d থাকে, 6x, 6p, তাহলে মোট 16টি উপকক্ষ আছে। এইটা 7 + 5 + 1 + 3 মোট 16টি। তাহলে প্রত্যেকটা কক্ষকে 2টি করে ইলেকট্রন থাকে, তাহলে 16 × 2 32টা ইলেকট্রন থাকতে পারে। পরপর প্রথম এখানে যে পূর্ণ হয় শক্তি স্তর অনুসারে, প্রথমে 6s ইলেকট্রন পূর্ণ হয়, তারপর 4f পূর্ণ হয়, তাহলে প্রথমে 6s ইলেকট্রন পূর্ণ হয় 2টো, তারপর 4f ইলেকট্রন পূর্ণ হয়, তারপর 5d হয়, তারপর 6pতে ইলেকট্রন পূর্ণ হয়। তাহলে এখানে মোট 32টি মৌল থাকতে পারে। সিজিয়াম থেকে এখানে থাকে রেনন পর্যন্ত। সিজিয়াম হচ্ছে 55, রেনন হচ্ছে 86, তাহলে সিজিয়াম থেকে রেনন পর্যন্ত মৌল থাকে। এখানে দেখো এস ব্লকের মৌল আছে, পি ব্লকের মৌল আছে, ডি ব্লকের মৌল আছে, এফ ব্লকের মৌল আছে। তাহলে এখানে আমরা জানি ডি ব্লকের মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হয়, এফ ব্লকের মৌলগুলোকে বলা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থারাইন মৌল। ষষ্ঠ পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়, সপ্তম পর্যায় n ইকুয়াল টু 7, তাহলে মুখ্য যে কক্ষ, সে মুখ্য কক্ষ হচ্ছে n ইকুয়াল টু 7। এখানে কি না এই অবস্থায় আবিষ্কৃত মৌলগুলির মধ্যে n ইকুয়াল টু 7 উপকক্ষের সংখ্যা 2টি, 7s এবং 7p।
যে উপকক্ষের সপ্তম পর্যায়ে অন্তর্ভুক্ত সেইগুলি হচ্ছে n = 5, এটা হচ্ছে 5f, n = 6, 6d, আর 7s, 7p। তাহলে মোট এখানেও মোট 32টি ইলেকট্রন থাকতে পারে, এখানেও মোট 32টি ইলেকট্রন থাকতে পারে। এইটা হচ্ছে একটা অসম্পূর্ণ পর্যায়, এখন পর্যন্ত সমস্ত আবিষ্কৃত না হওয়ার জন্য এই পর্যায়কে অসম্পূর্ণ পর্যায় বলা হয়। এইটাকেও বলা হয় অতি দীর্ঘ পর্যায়। সপ্তম পর্যায়ে যদি আমরা দেখি 7s, 7p, 5f, 6d গুলোকের মৌল অবস্থিত। তাহলে সপ্তম পর্যায়ে তো 7s, 7p, 5f, 6d গুলোকের মৌল অবস্থিত। সপ্তম পর্যায়ে অ্যাক্টিনিয়াম থেকে আরএফ পর্যন্ত 104, অ্যাক্টিনিয়াম থেকে এবং 104 থেকে আরজি পর্যন্ত 111টা মৌল আছে। এই 9টি মৌলকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। ইলেকট্রন বিন্যাসের সূত্র অনুসারে সিএনকে সন্ধিগত মৌল বলা হয় না, আমি একটু আগেও বলি নাই, যেমন ক্যাডমিয়াম, জিঙ্ক, এরা সন্ধিগত মৌল বলা হয় না ইলেকট্রন বিন্যাসের সূত্র অনুসারে। এই ব্লকে যে 14টি এফ ব্লকের মৌল আছে, সেই 14টি এফ ব্লকের মৌলকে অ্যাক্টিনাইজ শ্রেণী বলা হয়। আজকে এই পর্যন্তই থাক।